আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমরা যেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা শুরু করব সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের যে ইউনিভার্সিটি অ্যাডমিশন লেভেলের লেকচার 2। আজকের লেকচার 2 তে আমরা যেটা করব যে প্রত্যেকটা টাইপের আমরা যে বিগত বছরের বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ এখান থেকে আপনার পুরোপুরি একটা আইডিয়া হয়ে যাবে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কি ধরনের প্রশ্ন সেখানে অ্যারাইজ করতে পারে, সেই জিনিসগুলো আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। তো আমরা আর দেরি না করে আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করে দিই। প্রথমেই আমাদের কাছে একটা প্রবলেম আছে, দেখেন যে 850 কেজি ভরের একটি গাড়ি সমত্বরণে গতিশীল। কি বলা হয়েছে? যে 850 কেজি ভরের একটি গাড়ি 850 কেজি ভরের একটি গাড়ি সমত্বরণে গতিশীল। সমত্বরণে গতিশীল, সমত্বরণে বলতে এইখানে কি কনস্ট্যান্ট, হ্যাঁ, সমত্বরণে গতিশীল। গাড়ির উপর ক্রিয়ারত লব্ধি বল নির্ণয় করতে কোন সূত্র প্রয়োগ করতে হবে? আচ্ছা, গাড়ির উপর ক্রিয়ারত লব্ধি বল নির্ণয় করতে কোন সূত্র প্রয়োগ করতে হবে? আমি বলি, যখনই বলছে লব্ধি বল, বল নির্ণয়ের জন্য বল সংক্রান্ত যে সূত্র সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনস সেকেন্ড ল। হ্যাঁ, বল সংক্রান্ত যে সূত্র নিউটনের সেটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তো নিউটনের দ্বিতীয় সূত্র আমার অপশনে আছে, আছে, এই যে নিউটনের দ্বিতীয় সূত্র। কারণ কি, আপনি বল কিভাবে বের করবেন? এফ ইজ ইকুয়াল টু এম এ দিয়ে, তাই না? এটাই সমীকরণ। আপনি যদি আর একটু স্পেসিফিক, এফ নেট ইজ ইকুয়াল টু কোনো একটা সিস্টেমের জন্য বের করতে চান, এম টোটাল ইন্টু এ, তাই না? এটা দিয়েই তো আপনি বল বের করবেন। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা আমরা কিন্তু এই যে একটা গাড়ির উপর ক্রিয়ারত যে লব্ধি বল সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, একদম সহজ। এবং এটা দেখেন রাজশাহী ইউনিভার্সিটি 2014-15 সালে এটা এসেছিল। ঠিক আছে, ওকে। এরপর দেখেন নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফ ইজিক্যাল টু এম এ অনুসারে এফ ইজিক্যাল টু যদি 0 হয়, অর্থাৎ বল যদি 0 হয়, তাহলে ধরে নিতে হবে ভি কনস্ট্যান্ট। ঠিক আছে, কারণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এম তো কনস্ট্যান্ট, তাহলে এইখানে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি মাইনাস ইউ কি হবে? 0 হবে, তাহলে 0 বাই টি। তাহলে এ ইজ ইকুয়াল টু 0, এ 0 মানে কি? ভি। ভি কনস্ট্যান্ট হইলেই কেবলমাত্র এখানে আপনার এফ ইজ ইকুয়াল টু 0 এখানে হবে। কারণ ভর শূন্য, এটা হইতে পারে ভরেরও শূন্য। ভরের সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা যদি বলি যে বলের সাম্যাবস্থার ক্ষেত্রে দুইটা অপশন হইতে পারে। যেমন ধরেন আপনি যদি বলের ভর কি শূন্য হইতে পারে? অবশ্যই হইতে পারে। যেমন ধরেন আপনি এই সুতার উপর টান বল বের করবেন, ঠিক আছে, এই সুতার উপর বল বের করবেন, কিন্তু এইখানে সুতার ভর আমরা কি ধরে নেই? যে এম ইজ ইকুয়াল টু 0 ধরে নেই, অর্থাৎ নেগলিজিবল ধরি। হ্যাঁ, নেগলিজিবল ধরে নেই। ঠিক আছে, নেগলিজিবল ধরে নেই, এম 0 ধরে নেই। তাহলে এম 0 হইলে সেখানে ত্বরণ 0 নাও হইতে পারে। এম 0 হইলে ত্বরণ 0 নাও হইতে পারে। কিন্তু যদি এম যদি 0 না হয়, ভর শূন্য যদি না হয়, আপনি বলবেন ভর শূন্য বস্তু হয় না বাস্তবে, কিন্তু আমরা কিছু কিছু জিনিসের ভর শূন্য ধরে নেই, ভরটাকে 0 ধরে নেই। যেমন ধরেন আপনার এই সুতার ক্ষেত্রে দেখালাম, আমার ধরেন এই যে আমরা পুলির ম্যাথ করছি কপিকল, সেখানে দেখেন আমরা পুলির কিন্তু ধরেন এই জায়গায় একটা বস্তু, এই জায়গায় একটা বস্তু, এইখানে এই যে পুলির ম্যাস, পুলির ভর কিন্তু আমরা এখানে 0 ধরে নেই। আপনারা জানেন মনে হয় যে পুলির ভর সেক্ষেত্রে আমরা কি ধরে নেই? 0 ধরে নেই। তো পুলির ভর যদি 0 হয়, সেখানে এফ 0 হইতে এফ 0 হইলেও এম 0 নাও হইতে পারে, সরি এ 0, এ নট ইকুয়াল টু 0 হতে পারে, হতে পারে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভরযুক্ত বস্তু নিয়ে কাজ করি, সুতরাং এই জায়গায় কি হবে? ভি কনস্ট্যান্ট হবে। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি? জটিল কিছু, কঠিন কিছু? জটিল বা কঠিন কোনোটাই না, একদম পানির মতো সহজ, খুবই সহজ। ঠিক আছে, এরপরটা দেখেন, বলের মাত্রা কোনটি? বলের মাত্রা কোনটি? বল এফ ইজ ইকুয়াল টু কি? এম এ এম
ডেল ভি বাই ডেল টি। তাহলে এই ক্যাপিটাল এম এর মাত্রা কি, সরি স্মল এম, এম ভরের মাত্রা ক্যাপিটাল এম, ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, সরি এল টি টু দি পাওয়ার -1, আর ডেল টি হচ্ছে এখানে ক্যাপিটাল টি, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, এটাই হচ্ছে আমার কি বলের মাত্রা। এম এল টি টু দি পাওয়ার -2 আছে, আছে। বুঝাইতে পারছি? জটিল, কঠিন? একদমই না, একদম সহজ। একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধের, কত মিটার? 12 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলমান আছে। একটি মুহূর্তে বৃত্তাকার পথে এর দ্রুতি 6 মিটার পার সেকেন্ড এবং এই দ্রুতিটা 4 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর ত্বরণ, ঠিক আছে, ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এই ত্বরণটা কি ত্বরণ জানেন? এই ত্বরণটা হচ্ছে ট্যানজেনশিয়াল ত্বরণ, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বাড়ছে। তাহলে ওই মুহূর্তে বস্তুটির ত্বরণের মান কত? তাহলে বস্তুটার তাহলে লব্ধি ত্বরণের কথা বলছে। হ্যাঁ, বস্তুটার কোন ত্বরণের কথা বলছে বলেন তো? লব্ধি ত্বরণের কথা বলছে। তাহলে একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, ভালো করে বুঝেন, একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে, কত মিটার ব্যাসার্ধের? 12 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে, এবং এটা কোন একটা সময় এটা 6 মিটার পার সেকেন্ড বেগে আমরা ধরলাম ঘুরতেছে। তাহলে 6 মিটার পার সেকেন্ড বেগে যখন ঘুরতেছে তখন এর একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে। তাহলে এই কেন্দ্রমুখী বলটা কত? কেন্দ্রমুখী ত্বরণটা কত? কেন্দ্রমুখী বল কাজ করতেছে মানেই তো কেন্দ্রমুখী ত্বরণ কাজ করতেছে। সেটা কি? ভি স্কোয়ার বাই আর। ভি কত? 36, ভি হলো 6 স্কোয়ার মানে 36, আর হচ্ছে 12, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা কি বলছে? এ ট্যানজেনশিয়াল, অর্থাৎ এইটার এই আপনার হচ্ছে স্পর্শক বরাবর এর একটা ত্বরণ কাজ করতেছে, যেটা হলো 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড হারে ত্বরণটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই হারে ত্বরণ চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কি? এ ট্যানজেনশিয়াল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার লব্ধি এ নেট কত? দেখেন এই ট্যানজেনশিয়াল যেটা আর এই রেডিয়াল যেটা, রেডিয়াল মানে হচ্ছে আমার কেন্দ্রমুখী যেটা, এদের মাঝখানে অ্যাঙ্গেল কত ওস্তাদ? দেখেন তো, এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আমার কত? 90 ডিগ্রি। তাহলে এই জায়গায় √, কেন্দ্রমুখী প্লাস স্পর্শকীয় যে ত্বরণ, তাহলে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 3 9, 4 4 16, তাহলে 25, তাহলে হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাই আনসার। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, আছে, যে ঘ নাম্বার, ডি নাম্বার। বুঝতে পারছেন ওস্তাদ? জটিল, কঠিন? একদমই না, একদম সহজ, অত্যন্ত সহজ। বুঝাইতে পারছি? এবার দেখেন নিচের কোন বলটি সবচেয়ে দুর্বল বল, ঠিক আছে? এবং নিচের বল দেখেন এইখানে অনেকবার আসছে এটা, এবং এটা মুখস্থ রাখার বিষয়। মহাকর্ষ বল হলো সবচেয়ে উইক, ঠিক আছে? এটা হলো সবচেয়ে দুর্বল। আর এইটা হলো সবচেয়ে সবল, শক্তিশালী নিউক্লিয় বল বা সবল নিউক্লিয় বল, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। মহাকর্ষ বল হলো সবচেয়ে দুর্বল বল। এটা একটা একদম মেমোরাইজ করার মতো জিনিস। হ্যাঁ, এখানে ধরেন লজিক খাটানোর জায়গা খুব একটা নাই। এরপর দেখেন সবল নিউক্লিয় বল কার্যকর করার জন্য কোন কণা দায়ী? সবল নিউক্লিয় বল, মনে রাখবেন, সবল নিউক্লিয় বল কার্যকর করার জন্য যেই কণা দায়ী সেটা হচ্ছে মেসন, ঠিক আছে? আর এই গ্র্যাভিট্রন, এটা হইল মহাকর্ষ বল। দেখেন গ্র্যাভিটির সাথে মহাকর্ষ, এই কণা দায়ী হইল মহাকর্ষের জন্য।
আর সবল নিউক্লিয় বলের জন্য কার্যকর করার জন্য দায়ী যেটা, সেটা হলো মেসন। কি মেসন? বুঝাইতে পারছি? দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, অনেক আগে আসছিল, ঠিক আছে, রিপিটেশন হইতেই পারে, ওটা কোনো সমস্যা না। বুঝাইতে পারছি? রিপিটেশন হইতেই পারে। বুঝতে পারছেন ওস্তাদ? আচ্ছা, খুবই সহজ, অত্যন্ত অত্যন্ত সহজ, ঠিক আছে, অত্যন্ত সহজ। আচ্ছা, পরেরটা দেখেন, একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল করতে, কত ত্বরণে গতিশীল করতে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমার ত্বরণ। গতিশীল করতে 50 নিউটন বল প্রয়োগ করতে হয়। কত নিউটন? 50 নিউটন বল প্রয়োগ করতে হয়। পথের ঘর্ষণ বল 10 নিউটন হলে বস্তুটির ভর কত? তাহলে ঘর্ষণ বল আমার দেওয়া আছে, ঘর্ষণ বল এফ, এটা কত? 10 নিউটন। বাই দ্য ওয়ে, আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝাইতেছি, আপনারা কিন্তু পরীক্ষার হলে ফাস্ট করবেন। আমি আস্তে আস্তে বুঝাচ্ছি বুঝানোর খাতিরে, কিন্তু পরীক্ষার হলে আপনি ফাস্ট করবেন, ঠিক আছে? 10 নিউটন, এ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 50 নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে দেখেন আমরা এটা কিভাবে করব, যে এইখানে এফ, ক্যাপিটাল এফ, স্মল এফ প্লাস এম, ঠিক আছে? তাহলে স্মল এফ প্লাস এম, আমার অ্যাপ্লাইড ফোর্স কত? 50, আমার এটা কত? 10, ঠিক আছে? আর অ্যাক্সিলারেশন কত? 10 এম। তাহলে এই জায়গায় 10 এম ইজ ইকুয়াল টু 40, এম ইজ ইকুয়াল টু 4 কেজি। এম ইজ ইকুয়াল টু কত কেজি? 4 কেজি। দেখেন একদম অত্যন্ত 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 সোজা একটা বিষয়। আপনি মনে রাখবেন যে আমার যদি কোনো জায়গায় ঘর্ষণ বল থাকে, তো কোনো বস্তুরে গতিশীল করার জন্য আমার যেটা করতে হবে, কোনো এ ত্বরণে গতিশীল করতে, ঘর্ষণ বল থাকলে বস্তুকে এ ত্বরণে গতিশীল করতে প্রযুক্ত বল, ঘর্ষণ বল থাকলে এ ত্বরণে বস্তুকে গতিশীল করতে প্রযুক্ত বল এফ অ্যাপ্লাইড ইজ ইকুয়াল টু এফ, এটা হলো ফ্রিকশন, প্লাস এম এ। এইটা হচ্ছে আপনারা মনে রাখবেন, হ্যাঁ? প্রযুক্ত বল এফ অ্যাপ্লাইড ইজ ইকুয়াল টু এফ প্লাস এম। এখানে অ্যান্সার কত বলছে? 4 কেজি। 4 কেজি, এটাই। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি কিনা? একদম সহজ, একদম সহজ। জটিলতার কোনো জায়গা আছে? কঠিন কিছু আছে? নাই। সমস্যা হলো, আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, পরেরটা। 10 কেজি ভরের পরন্ত বস্তুর ত্বরণ কত যখন বাতাসের বাধা 78 নিউটন? এটা রুয়েটে আসছে, দেখেন 14-15 সালে। 10 কেজি ভরের পরন্ত বস্তুর ত্বরণ কত যখন বাতাসের বাধা 78 নিউটন? তাহলে একটা পরন্ত বস্তুর ত্বরণ কত বাতাসের বাধা যখন 78 নিউটন? তাহলে বাতাসের বাধা, ধরেন একটা বস্তু নর্মালি নিচে যখন পড়ে তখন জি ত্বরণে পড়ে। এখন এইখানে যদি বাতাসের বাধা থাকে, ধরে নিলাম বাতাসের একটা বাধা আছে, সেই বাধাটা হলো এয়ার রেজিস্ট্যান্স, এয়ার, এবং এটার জন্য একটা বলও কাজ করতেছে, সেটা কি? এফ, এয়ার রেজিস্ট্যান্স, ঠিক কিনা? তাহলে এফ এয়ার, তাহলে এয়ার ইজ ইকুয়াল টু কি? এফ এয়ার বাই এম, ঠিক কিনা? তাহলে দেখেন খুব সুন্দর, খুব সহজভাবে করা যায়। তাহলে এই জায়গা থেকে ত্বরণ জি ইজ ইকুয়াল টু হবে, জি ইজ ইকুয়াল টু যেটা হবে
জি ইজ ইকুয়াল টু জি নেট জি মাইনাস এ এয়ার। জি হচ্ছে 9.8, এ এয়ার কত, এফ এয়ার কত দেওয়া আছে, সরি এফ এয়ার কত দেওয়া আছে 78 নিউটন। এফ এয়ার বাই এম, তাহলে 9.8 78 বাই 10, তাহলে 7.8, তাহলে 9.8 থেকে 7.8 গেলে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 আছে কোনোটায় নাই, তাহলে ঘ নাম্বার নান, এটাই অ্যান্সার হবে। বুঝাইতে পারছি? আমি দেখেন এটা লম্বাভাবে করছি, আপনি পরীক্ষার হলে কিভাবে করবেন? আপনি পরীক্ষার হলে ডিরেক্ট করবেন, জি ইজ ইকুয়াল টু জি নেট ইজ ইকুয়াল টু জি মাইনাস এ এয়ার, 9.8 78 বাই 10, তাহলে কত 2। পরীক্ষার হলে এইভাবে করবেন। আপনারা তো আমি বুঝাইতেছি, বুঝানোর জন্য সুন্দর করে করতেছি, সাই করে করে ফেলতে পারবেন। মানে 10 সেকেন্ডের ভিতরে এই প্রবলেমটা সলভ করা যায়, একদম সহজ। ঠিক আছে, ঠিক আছে, একদম সহজ। বুঝাইতে পারছি? পরেরটা, 4.8 টনের একটি ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে। 4 মিটার দূরত্বের মধ্যে থামতে হলে 4 মিটার দূরত্বের মধ্যে থামতে হলে তাহলে কত বলের প্রয়োজন? ঠিক আছে, তাহলে এইটা ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে, 4 মিটার দূরত্বের ভিতরে থামতে হলে কত বলের প্রয়োজন হবে? ঠিক আছে, তাহলে আপনি দেখেন এইটার বেগ ইউ কত 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ারে এইখানে 36,000 বাই কত 3600, কত 10 মিটার পার সেকেন্ড লেখা যায়? অবশ্যই লেখা যায়। এটা হলো ইউ। ভি কত? ভি 0, ইউ 10, ভি হচ্ছে 0। কত সময়ের ভিতর থামতে হবে? কত দূরত্বের ভিতরে? 4 মিটারের মধ্যে থামতে হবে। তাহলে কত বলের প্রয়োজন হবে? তাহলে আমার এ বের করলেই হচ্ছে, আমার 4.8 টন দেওয়াই আছে, ঠিক কিনা? তাহলে এইখানে দেখেন, দেখেন খুব সুন্দর করে, একদম সহজ। আচ্ছা, তাহলে দেখেন কই, হ্যাঁ, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2ic এ ইজ ইকুয়াল টু ভি তো 0, ইউ স্কোয়ার বাই 2ic 100 বাই 2 ইন্টু কত 4, তাহলে 25 রে 2 দিয়ে ভাগ করলে 12.5, তাহলে 12.5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার ত্বরণ। তাহলে এই জায়গায় এফ ইজ ইকুয়াল টু এম কত 4.8, তাহলে 4800 ইন্টু 12.5, 4800 ইন্টু 12.5, তাহলে এখানে দেখেন 48, যে 12 দিয়ে করি 8 12 96 এর 6 9, ঠিক আছে, 4 12 48 আর 9 কত 57, 576 এত এত প্লাস, এটা কি 12 দিয়ে গুণ করলে এত হয় 0.5, মানে কি 48-এর অর্ধেক, কত হয় 2400, তাহলে কত হয় 60,000 এত নিউটন। দেখেন 60,000 নিউটন আছে। আছে, হাতে হাতে ক্যালকুলেশন একটু শিখতে হবে, হাতে হাতে ক্যালকুলেশন একটু শিখতে হবে, একটু কষ্ট হইলেও শিখতে হবে ওস্তাদ। হাতে হাতে ক্যালকুলেশন একটু কষ্ট হইলেও আপনার কি এটা শিখতে হবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? পরীক্ষার হলে কিন্তু আপনার গতি এরকম থাকবে না, যে আমি আপনারা বুঝাইলাম। পরীক্ষার হলে আপনি কি করবেন? এটা বুঝাই যাইতেছে 36,000 বাই 3600, তার মানে কত 10, তাহলে 100 বাই 8 কত 12.5, ঠিক আছে,
তাহলে 48 ইন্টু 12, 48 ইন্টু 12 6, ঠিক আছে, থাকলো 9, 4 12 48 আর 9 57, 48 আর 9 57, 576, 0.5 না, 0.5 মানে 48 এর অর্ধেক কত, 24, তাহলে কত 600, 600, আর এখানে 48 দুইটা শূন্য ছিল, আরো দুইটা শূন্য বসায় দেন, এই যে 60,000। বুঝাইতে পারছি? পরীক্ষার হলে আপনার গতি থাকবে এইটা, আমি আপনারা বুঝাইছি এইভাবে, আপনার পরীক্ষার হলে গতি থাকবে এটা। ক্লিয়ার? একদম সহজ, জটিল কিছুই না, ঠিক আছে। চিত্রে এম ভরের একটি ব্লক, এটা খুবই ফেমাস একটা প্রবলেম। এম ভরের একটি ব্লক আনত তলবে উপরের দিকে উঠছে, ব্লকটি সমবেগে চললে এফ ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখেন আমি আপনারা খুব সহজভাবে বুঝাই, এটা 1 মিনিট 1 সেকেন্ডের প্রবলেম। এটা থিটা না, একটা বল নিচের দিকে কাজ করতেছে, সেটা হলো এমজি, ঠিক আছে, এবং এটার অবিলম্ব প্রতিক্রিয়া এন হইলে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হলো আমার থিটা, এই অ্যাঙ্গেল থিটা হইলে এই অ্যাঙ্গেলও থিটা। কেমনে এটা এখন বোঝার দরকার নেই। তাহলে এটা এমজি কস থিটা হইলে এটার আরেকটা উপাংশ এটা কি হবে, এমজি সাইন থিটা। তাহলে এটা নিচে পড়ে যাইতেছে কি এমজি সাইন থিটা বলে। আমার যদি সমবেগে চলতে হয়, সমবেগে চলতে হইলে আমার কি এফ নেট কি হইতে হবে, 0 হইতে হবে। তাহলে এই দিক বরাবর যদি এমজি সাইন থিটা দিতে হয়, তাহলে ওই দিক বরাবর কি দিতে হবে ওস্তাদ, এমজি সাইন থিটাই দিতে হবে। অ্যান্সার হলো এমজি সাইন থিটা। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ওস্তাদ? জটিল কঠিন? জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ। বুঝতে পারছেন কিনা বস? কঠিন কিছু, খুবই সহজ, ঠিক আছে। একটি লিফট 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নামছে। লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 65 কেজি। 65 কেজি হলে তিনি যে বল অনুভব করবেন, ঠিক আছে। দেখেন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে নামছে, ভালো করে বুঝেন। তাইলে আমার এফ ইজ ইকুয়াল টু এম জি মাইনাসে, নিচে নামলে মাইনাস, এম হইল 65, জি হচ্ছে 9.8, এ হচ্ছে 1, 65 ইন্টু 8.8। এই যে দেখেন 65 ইন্টু 8.8 না, এখন এটা গুণ আপনার কাছে কঠিন লাগতেছে না, এই গুণের আমি আপনার কাছে সহজ করে দিই। 65 ইন্টু 8.8 মানে 65 ইন্টু 8 প্লাস 65 ইন্টু 0.8 লিখতে পারি কিনা? এখন দেখেন 5 8 40 শূন্য, হাতের 4, 6 8 48 আর 4 কত, 48 আর 4 52, 520 না, 520। তাহলে এটাও 520 হবে, কিন্তু একটা পয়েন্টের জন্য এটা কি হবে, 52 হবে। তাহলে কত, 552 আর 572, এত নিউটন। বুঝতে পারছি? 572 নিউটন, ঠিক আছে। এই যে সময়টা নিলাম, এই সময় কোনোভাবেই নেওয়া যাবে না, এই সময় কোনোভাবেই নেওয়া যাবে না। আপনি পরীক্ষার হলে কিভাবে করবেন, আমি প্রত্যেকটা এইভাবে দেখাই দিই। দেখেন পরীক্ষার হলে কিভাবে করবেন, যে দেখেন এখানে 9.8 থেকে গেলে 8.8, 65 ইন্টু 8.8, 65 ইন্টু 8.8, এখানে কি হবে 65 ইন্টু 8 প্লাস 65 ইন্টু 0.8, তাহলে 4 52 প্লাস 52, তাহলে 572, শেষ। দেখছেন 10 সেকেন্ডে হয়ে গেল। পরীক্ষার হলে আপনার গতি থাকবে এইটা, আমি করাইতেছি বুঝাইতেছি আপনারে, কিন্তু পরীক্ষার হলে আপনার গতি থাকবে এইটা। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? জটিল কিছু, কঠিন কিছু, জটিল বা কঠিন কোনোটাই কিন্তু না, একদম পানির মতো সহজ, একদম পানির মতো সহজ। বুঝাইতে পারছি? একদম পানির মতো সহজ। সমান ভর বিশিষ্ট 3টি খণ্ড এ বি সি দড়ির দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত। খণ্ড সি এফ বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়। সম্পূর্ণ ব্যবস্থাটি
ত্বরিত হইতেছে। ঘর্ষণ বল উপেক্ষা করলে বি এর উপর মোট বল হলো, মনে রাখবেন এইখানে বলছে কি সমান ভর, এইটা এম, এইটা এম, এইটা এম, সমান ভর না? ঠিক আছে, যদি সমান ভর হয় তাহলে বি এর উপর মোট বল হবে টোটাল ভরের 3/1 তিনটা বস্তু, তাহলে 3/1 হবে, তাহলে বি এর উপর এফ বি ইজ ইকুয়াল টু হবে F/3। ঠিক আছে, বি এর উপর হবে F/3। এখন আপনারা একটা জিনিস বলি, এখন আপনাকে একটা জিনিস বলি, ভালো করে বুঝেন। ঠিক আছে, বুঝাই। সমান ভর যদি না হইতো, সমান ভর যদি না হইতো তাইলে কি হইতো? ঠিক আছে, সমান ভর না হইলে তাইলে কি হইতো সেটা আমরা একটু দেখব। এবং টান বল যদি চাইতো তাইলে কি হইতো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে। ছোট্ট করে এই কনসেপ্টটা একটু দেখাই দিই, ছোট্ট করে এই কনসেপ্টটা একটু দেখাই দিই। ধরেন আমার কাছে একটা প্রবলেম আছে এরকম, এইখানে একটা বস্তু আছে, এইখানে আরেকটা বস্তু আছে, এইখানে আরেকটা বস্তু আছে। হ্যাঁ, এইটা ধরে নিলাম 3 কেজি, এইটা 2 কেজি, এইটা 1 কেজি। হ্যাঁ, ধরে নিলাম এই তিনটাই একটা এরকম ভাবে কানেক্টেড আছে এবং এই দিক বরাবর 24 নিউটন বল দিয়ে টানা হচ্ছে। ঠিক আছে, আর এই দিক বরাবর ধরে নিলাম 6 নিউটন বল দিয়ে টানা হচ্ছে। এখন আমি যদি বলি ব্যবস্থার, সিস্টেমের টান বলগুলো ও ত্বরণ বের, সিস্টেমের টান বলগুলো ও ত্বরণ বের করো। সিস্টেমে টান বল থাকবে, মনে রাখবেন যেই কয়টা স্ট্রিং সেই কয়টা টান। এইখানে একটা স্ট্রিং, এইখানে একটা স্ট্রিং, তাহলে এইখানে আমার কাজ করবে T2, এইখানে ধরলাম কাজ করবে T1। ভালো করে বুঝেন। তাহলে এইখানে আমার সিস্টেমের ত্বরণ কত? সিস্টেমের ত্বরণ F নেট M টোটাল A ইজ ইকুয়াল টু F নেট কত? F নেট হলো 24 থেকে 6 গেলে 24 মাইনাস 6 কত? 18, আর এখানে কত? 6, তাহলে মানে কত? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন দিকে? সামনের দিকে। ঠিক আছে, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন দিকে? সামনের দিকে। এখন আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে চিন্তা করেন। ধরেন এইটার জন্য ধরেন এইখান দিয়ে যখন 24-এ টানতেছেন T1 তার বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে এইখানের জন্য T1 বেশি না 24 নিউটন বেশি? অবশ্যই 24 নিউটন বেশি, কারণ T1 তো তারা টাইনার ধরে রাখতে পারতেছে না। ঠিক আছে, তাহলে এই জায়গায় 24 মাইনাস T1, এটাই হলো আমার F নেট। M হচ্ছে কত? 1 ইন্টু 3, এই জায়গায় T1 ইজ ইকুয়াল টু 24 মাইনাস 3। ঠিক আছে, T1 হলো 24 মাইনাস 3, তাহলে কত? 21 নিউটন। T2, তাহলে T1 আমি পেয়ে গেছি। T1 ধরেন এইখানের ক্ষেত্রে 21 নিউটন কাজ করতেছে, এইটার জন্য T2 কাজ করতেছে 2 কেজি ভরের বস্তুর জন্য। তাহলে এইখানে T1 বড় না T2 বড়? অবশ্যই T1 বড়, না, কারণ T2 তো এর টাইনা পিছনে নিতে পারতেছে না, এর সামনেই যাইতেছে। তাহলে এই জায়গায় T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু কাজ করতেছে কার উপর? 2 কেজির উপর। 2 ইন্টু 3 6, তাহলে T1 কত? 21 মাইনাস T2 ইজ ইকুয়াল টু 6, তাহলে T2 ইজ ইকুয়াল টু 21 থেকে 6 মাইনাস 6 কত হবে? 15 নিউটন। আর যে কোনোটার উপর প্রযুক্ত বল MA, এটার উপর প্রযুক্ত বল হইল 1 ইন্টু 3 নিউটন, এটার উপর প্রযুক্ত বল 6 নিউটন, এটার উপর প্রযুক্ত বল 9 নিউটন। MA বুঝাইতে পারছি? বুঝতে পারছেন কিনা জিনিসটা? খুবই খুবই মজার
বিষয়, ঠিক আছে, অত্যন্ত মজার বিষয়। যাই হোক, ভূসমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত, 30 ডিগ্রি কোণে আনত পথে একটি 2 কেজি ভরের বস্তুকে, কত কেজি? 2 কেজি ভরের বস্তুকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠাতে হলে বস্তুটির উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে? ভূসমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি পথে, ভূসমতলের সাথে কত ডিগ্রি আনত পথে? 30 ডিগ্রি আনত পথে একটি 2 কেজি ভরের বস্তুকে, একটি 2 কেজি ভরের বস্তুকে 2 কেজি ভরের বস্তুকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠাতে হলে বস্তুটির উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে? খুব সুন্দর। তাহলে এইখানে বলছে ভূসমতলের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আনত একটা বস্তু যার ভর হইল কত কেজি? 2 কেজি। এটাকে উঠাইতে হবে কত? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। আচ্ছা, দেখেন এটারে যদি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আমার উঠাইতে হয়, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠাইতে হয়, তাহলে এই জায়গায় F ইজ ইকুয়াল টু হবে এটার একটা ওজন আছে কোন দিকে? নিচের দিকে, ঠিক না? নিচের দিকে একটা ওজন আছে এবং এটা এই দিকে একটা বলে পড়ে যেতে চায়, সেটা কি? mg sin থিটা। তাহলে এইখানে mg sin থিটা প্লাস mg sin থিটা কত? m হচ্ছে 2, g হচ্ছে 9.8, sin কত? 30 ডিগ্রি মানে হাফ, m হচ্ছে 2 ইন্টু a কত? 3। তাহলে 9.8 প্লাস 6 কত? 15.8 এত নিউটন। এটি ভ 15.8 নিউটন। সহজ। আমার তো এই নিচে পড়ে যাইতেছে যেই বল, ওইটারে ওভারকাম করে আমার হচ্ছে কি করতে হবে? এই আপনার হইতেছে এ ত্বরণে, অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে আমার পাঠাইতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? ওটা তো ওভারকাম করতে হবে। ওভারকাম করতে হবে না? অবশ্যই ওভারকাম করতে হবে। ওভারকাম না করলে আমি কিভাবে এটারে এত ত্বরণে উপরের দিকে উঠাবো? বুঝতে পারছেন? 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে? 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে? F ইজ ইকুয়াল টু আমরা কি জানি? m কত? 60। a বলতে কি বোঝায়? a হচ্ছে ডেল ভি বাই ডেল টি। 60 ডেল ভি কত? ডেল ভি কত? আমার 10, আর ডেল টি কত? 60 সেকেন্ড। তাহলে কত? 10 নিউটন। অ্যান্সার কত হয় এটার? 10 নিউটন হবে। ঠিক আছে, অ্যান্সার হবে এটার কত নিউটন? 10 নিউটন। সহজ, একদমই সহজ, জটিল কিছু না, কঠিন কিছু না। বুঝাইতে পারছি? একদমই সহজ, জটিলতার কোনো জায়গা এই জায়গায় নাই। আপনারা বুঝতে পারছেন, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, এখানে জটিল কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা। 16 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ব্যাপী 8 নিউটন বল প্রযুক্ত হলো, উক্ত বস্তুটির বেগের পরিবর্তন কতটুকু হবে? আচ্ছা, 4 সেকেন্ড ব্যাপী 8 নিউটন বল প্রযুক্ত হলো, একই সমীকরণ দিয়ে আপনারা করেন। একটু করেন তো, নিজেরা চেষ্টা করেন তো, একটু করেন তো। ধরেন এটা করার জন্য আমি আপনাদের 30 সেকেন্ড দিলাম, এটা করার জন্য আমি আপনাদের 30 সেকেন্ড দিলাম। এই 30 সেকেন্ড, ঠিক আছে, করেন আপনি। করেন, একদম সহজ, একদমই সহজ। আমি ততক্ষণ একটু পানি খেয়ে নিই, ঠিক আছে? আমি ততক্ষণ একটু পানি খেয়ে নিই।
কি করা গেছে? এটা দেখেন, এটা করা একদম সহজ। আমি কি বলছি গেল? F is equal to m a m del v del t, ঠিক আছে, 8 16 del v del t কত 4 del v 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখছেন 10 সেকেন্ডে করে ফেললাম, 30 সেকেন্ড তো লাগেই না, এটা করতে 10 সেকেন্ড লাগে, একদম সহজ, 10 সেকেন্ড সময় লাগে। বুঝাইতে পারছি? এরপর দেখেন, 10 কেজি ভরের একটি বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে 10 কেজি ভরের একটি বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় 60 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটির ত্বরণ কত হয়েছে? 60 মিটার পার সেকেন্ড স্কয়ার। m ভরের বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ 50 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। তাহলে ভর m ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, তাহলে টুয়াইস এফ বল প্রয়োগ করছে, তাই না? টুয়াইস এফ মানের বল প্রয়োগ করছে কার উপর বলেন তো? 10 কেজি ভরের একটা বস্তুর উপর। তাহলে বস্তুর ভর m কত? 10, ঠিক আছে, বস্তুটার ত্বরণ হয়েছে কত? 60। তাহলে F ইজ ইকুয়াল টু কত? 600/2 কত? 300, এত নিউটন। সুন্দর। এখন ক্যাপিটাল M ভরের বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করছে। তাহলে 5F M ভরের বল প্রয়োগ করছে, বস্তুর উপর বল প্রয়োগ করছে, তাতে ত্বরণ কত হয়েছে? 50। ঠিক কিনা? তাহলে m ইজ ইকুয়াল টু কত? 5F কত? 300 বাই কত? 50। ঠিক কিনা? 10 30। তাহলে m ইজ ইকুয়াল টু কত কেজি? m ইজ ইকুয়াল টু 30 কেজি। 30 কেজি। বুঝতে পারছেন ওস্তাদ? m ইজ ইকুয়াল টু কত কেজি? 30 কেজি। অতীব সহজ, অতীব সহজ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার দেখেন 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান 160 গ্রাম ভরের একটি বলকে তুমি ব্যাট দিয়ে আঘাত করলে, বলটি 25 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল। ব্যাট বল সংঘর্ষের স্থায়িত্বকাল 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ড মানে 10⁻³ এত সেকেন্ড। তুমি গড়ে কত নিউটন বল দিয়ে আঘাত করেছো? গড়ে কত নিউটন বল দিয়ে আঘাত করেছো? আমরা বলের ঘাত, ঠিক আছে, বলের ঘাত যে ইজ ইকুয়াল টু জানি F অ্যাভারেজ ইন্টু ডেল টি। তাহলে F অ্যাভারেজ জে ইন্টু ডেল টি, সরি জে বাই ডেল টি, জে ইন্টু ডেল টি লিখছি এখানে, জে বাই ডেল টি। জে মানে হলো এম ভি মাইনাস ইউ। তাহলে ধরেন আসার বেগ 25, এটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে 15,
এটা নেগেটিভ, ডেলটি কত 10 মিলি সেকেন্ড মানে 10⁻³ এম কত 160 গ্রাম, 160 গ্রাম ভরের একটা বল, তাই না? তাহলে 0.16 লেখা যায়। ভি কত 25 -15 +15 10⁻³ কত হয় 40, 4 লং 64, তাহলে হয় 640 নিউটন। 640 নিউটন, এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? এটাই এটাই এটাই। এখানে ধরেন খুব যে কঠিন কিছু এরকম কিচ্ছু না, এটাই। ঠিক আছে, বুঝানোর খাতিরে এইভাবে করছি। ঠিক আছে, আপনি যখন পরীক্ষার হলে করবেন তখন কি করবেন, গেছে আসছে, তাহলে এইখানে 160 গ্রাম 0.16 25 + 15 বাই 10⁻³ 40, 4 লং 64, এখানে কত 640, শেষ। ঠিক আছে, 0.16 ছিল না? ক্লিয়ার? m এবং 4m ভরের দুটি বস্তু গতিশক্তি একই হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? যদি গতিশক্তি একই হয় সেই ক্ষেত্রে বলছে রৈখিক ভরবেগের অনুপাত কত। রাজশাহী ইউনিভার্সিটি 17-18-তে আসছে। ঠিক আছে, দেখেন তো আমরা গতিশক্তি, ভরবেগ ও গতিশক্তির একটা সম্পর্ক জানি, EK = p²/2m। এটা আমরা জানি কিনা? তাহলে দেখেন p² = 2m × EK লেখা যায়। আচ্ছা, এখানে কি বলছে, গতিশক্তি একই। তাহলে গতিশক্তি একই হইলে EK-টা কনস্ট্যান্ট, এই 2টাও কনস্ট্যান্ট, তাই না? তাহলে p² = m লেখা যায় না? তাহলে p² = যদি m হয় তাহলে আমি লিখতে পারি কিনা p1²/p2², m1/m2। তাহলে এই জায়গা থেকে p1/p2 √m1 কত ছিল m, m2 কত 4m, তাহলে 1/4 √1/4 মানে 1/2, তাহলে 1:2 বেরোইছে। ঠিক আছে, বুঝা গেছে কিনা, বুঝতে পেরেছেন কিনা? একদম সহজ, একদম সহজ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন সাস্টে আসা একটা প্রশ্ন, 4 কেজি ভরের সাস্টে ওই সময় কিন্তু ক্যালকুলেটর ছিল, এই যে 19-20 ক্যালকুলেটর ইউজ করা যেত। তো এইখানে আপনার যেই মানটা আপনি বের করবেন সেটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারেন, কিন্তু এই রকম প্রশ্ন যদি আসে আপনার এমন মানই দিবে যেটা ক্যালকুলেটর ছাড়াই আপনি বের করতে পারবেন এখন যদি আসে। তো এটা দেখেন তো, এটা একটু চেষ্টা করেন নিজেরা, তো 30 সেকেন্ড, এটা নিজেরা একটু 30 সেকেন্ড চেষ্টা করেন, নিজেরা 30 সেকেন্ড চেষ্টা করেন, এরপর আমি বুঝাই তো দিবই ওস্তাদ, আমি তো এটা বুঝাই দিবই, 30 সেকেন্ড একটু চেষ্টা করেন, এটা একটু খুবই সুন্দর একটা প্রবলেম, খুবই সুন্দর একটা প্রবলেম, নিজেরা একটু 30 সেকেন্ড চেষ্টা করেন। ঠিক আছে, অত্যন্ত সুন্দর একটি সমস্যা, সুদর্শন, দেখতেও সুন্দর। খুবই সুন্দর একটা সমস্যা। আচ্ছা, 4 কেজি ভরের একটি বস্তু 2i + 3j m/s বেগে এবং 6 কেজি ভরের অপর একটি বস্তু -4i - 6j m/s বেগে চলাকালীন সংযুক্ত হলে
উনারা একত্রে কত মিটার পার সেকেন্ড বেগে চলবে, এটাই আমার কাছে জানতে চাইছে। তাহলে আমার সমীকরণ কি, m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু m1, যেহেতু একত্রে বলছে m1 প্লাস m2 ইন্টু v। ঠিক আছে, m1 v1 না তো u1 লিখি, m2 u2। আচ্ছা যাই হোক, তাহলে m1 4 twice I plus thrice j plus m2 6 minus 4I minus 6j is equal to m1 plus m2 কত 4 আর 6, 4 plus 6 v, ভালো 8I cap প্লাস 12j cap, গুণ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, প্লাস না এখানে মাইনাস হবে, মাইনাস 24I cap minus 36j cap is equal to 10v। minus 16I cap 36 থেকে 12 গেলে minus 24j cap 10v। তাহলে v কি হবে, 10 দিয়ে ভাগ দেন, মাইনাস 1.6I cap, ঠিক আছে, মাইনাস 2.4j cap। ঠিক আছে, তাহলে v এর ভ্যালু হবে মাইনাস 1.6 স্কোয়ার প্লাস মাইনাস 2.4 স্কোয়ার। ঠিক আছে, এটা হয় 2.88 মিটার পার সেকেন্ড আসে। কিন্তু মজার বিষয় হলো আপনাদের কিন্তু এরকম এরকম বিদঘুটে মানওয়ালা দিবে না। ঠিক আছে, এই 19 ফার্স্ট 19-20-এ তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল, এই জন্য এরকম রুট দিছে, কিন্তু এরকম রুট দিবে না, এমন রুট দিবে যেটা আপনি খুব সহজেই বের করতে পারবেন, অপশনও এরকম দিবে। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন বিষয়টা? সহজ। ঠিক আছে, দেখতে একটু কেমন জানি লাগে, কিন্তু জিনিসটা কি অত্যন্তই সহজ। ক্লিয়ার? আচ্ছা, ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগের মান কত? ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগের মান আমার কাছে জানতে চাইছে। তো মিনিটের কাঁটা, এই যে মিনিটের কাঁটা, ভালো করে দেখেন, এই ঘড়ির ধরেন মিনিটের কাঁটা একবার ঘুরে কতক্ষণে? ঠিক আছে, 60 মিনিটে। 60 মিনিট মানে কত? 3600 সেকেন্ড, ঠিক কিনা? তাহলে কৌণিক বেগের মান ওমেগা টুয়াইস পাই বাই টি, টুয়াইস পাই, টি হইল 3600, তাহলে কত? পাই বাই 1800, এত কি রেডিয়ান পার সেকেন্ড, পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। বুঝাইতে পারছি? সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, এটা মুখস্থ রাখেন, এটা বের করা যায় কিন্তু বের করার দরকার নাই। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি 30 কিলোমিটার পার সেকেন্ড। মনে রাখবেন, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কত? 30 কিলোমিটার পার সেকেন্ড। খুবই সহজ। এরপর দেখেন, পৃথিবীর চতুর্দিকে আর ব্যাসার্ধের কক্ষপথে ভি বেগে একটি উপগ্রহ ঘুরছে। কক্ষপথের ব্যাসার্ধ 1% কমালে, কক্ষপথের ব্যাসার্ধ 1% কমালে এর গতি শতকরা কত বৃদ্ধি পাবে? খুবই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা খুবই বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন, যে পৃথিবীর চতুর্দিকে আর ব্যাসার্ধের কক্ষপথে ভি বেগে একটি উপগ্রহ ঘুরছে, কক্ষপথের ব্যাসার্ধ 1% কমালে এর গতি শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তাহলে এইটা খুবই বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন। এটা করার জন্য আমি আপনাকে 30 সেকেন্ড সময় দিব, নিজেরা চেষ্টা করবেন, এরপর আমি তো করে দিবই। ঠিক আছে, খুবই বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন। দেখেন, খুবই সুন্দর এবং বুদ্ধিদীপ্ত একটি প্রশ্ন। ঠিক আছে, খুবই সুন্দর এবং বুদ্ধিদীপ্ত একটা প্রশ্ন। দেখেন,
ঠিক আছে? ওকে, পৃথিবীর চতুর্দিকে আর ব্যাসার্ধের কক্ষপথে ভি বেগে উপগ্রহ ঘুরছে, কক্ষপথের ব্যাসার্ধ 1% কমালে এর গতি শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, ভালো। তাহলে এইখানে I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2, ঠিক আছে? তাহলে I1 হচ্ছে m R1 স্কোয়ার, ওমেগা হলো V বাই R1, m R2 স্কোয়ার, ঠিক আছে? ওমেগা কি? V বাই R2, ক্লিয়ার? স্যার V বাই না, V1 V2। এবার দেখেন এই জায়গা থেকে m m গন, একটা R1 একটা R1 গন, তাহলে V1 R1 ইজ ইকুয়াল টু V2 R2। তাহলে এই জায়গায় যদি আমি এরকম করি V2 বাই V1, V2 বাই V1 ইজ ইকুয়াল টু R1 বাই R2, তাহলে কক্ষপথের ব্যাসার্ধ R2-তে 1% কমাইছি, তাহলে 1% যদি কমাই, ঠিক আছে, তাহলে R2 মানে কি? পয়েন্ট। V2 V1 R2 মানে কি? 0.99 R1, এখানে R1, তাহলে V2 ইজ ইকুয়াল টু 1.01 V1। তাহলে 1.01 V1 মানে কি? গতি কতটুকু বাড়ছে? 10% বাড়ছে। কতটুকু বাড়ছে? 10%। বুঝাইতে পারছে? সরি 10%, সরি 10% বলতেছি কেন, 1% বাড়ছে। দুঃখিত 1.01 না, 1% বাড়ছে, 1% বাড়ছে। বুঝাইতে পারছি? কত পার্সেন্ট বাড়ছে? 1% বাড়ছে। ক্লিয়ার? এবার দেখেন, একটি সিলিন্ডারের ভর 50 কেজি, ব্যাসার্ধ 0.2 মিটার, সিলিন্ডারটির অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 1 কেজি মিটার স্কয়ার। সিলিন্ডারটি যখন 4 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে গড়াতে থাকে তখন তার মোট গতিশক্তি কত হবে? 50 কেজি, ব্যাসার্ধ 0.2 মিটার, 1 কেজি মিটার স্কয়ার, সিলিন্ডারটি যখন 4 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে গড়াতে থাকবে, মোট গতিশক্তি কত হবে? খুব সুন্দর একটা প্রবলেম। আচ্ছা, খুব সুন্দর একটা প্রবলেম। দেখেন আমার এইখানে যখন একটা জিনিস গড়ায় যাবে, ভালো করে বুঝেন, একটা সিলিন্ডার যখন এভাবে গড়ায় যাবে, এটার ওই দিকে গড়ায় যাবে, তখন এর একটা ভি আছে, এর একটা ওমেগা আছে, তাহলে এইটার মোট গতিশক্তি ই কে হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। হাফ এম কত? 50, ভি কত? ভি হচ্ছে 4 স্কোয়ার প্লাস হাফ, আই কত? আই কত? ও আই তো, আই হচ্ছে 1 কেজি মিটার স্কোয়ার, আই হইল 1, আর এর বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তাই না? তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি? ভি বাই আর। তাহলে ভি কত? 4 আর 0.2 এত স্কোয়ার। তাহলে এই জায়গায় কত আসতেছে? 4 4 16, 16 অর্ধেক 8, 5 8 40, 400 প্লাস এইখানে আসবে 20, 20 স্কোয়ার মানে কত? 400, 400 অর্ধেক কত? 200, তাহলে টোটাল কত? 600 এত জুল, 600 জুল। বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা? সহজ না? সহজ কিনা আপনি আমারে বলেন, সহজ কিনা আপনি আমাকে বলেন। একদম সহজ, জটিল কিছু
কঠিন কিছু, জটিল বা কঠিন কোনোটাই না, একদম খুবই সহজ, পানির মতো সহজ। বুঝাইতে পারছি? ওকে, এরপর দেখেন জড়তার ভ্রামকের মাত্রা সমীকরণ। জড়তার ভ্রামক মনে রাখবেন, জড়তার ভ্রামকের সাধারণ সমীকরণ হইল ইন্টিগ্রাল অফ ডিএম আর স্কোয়ার। ঠিক আছে, এটা হইলো কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে, আর বিচ্ছিন্ন বডির ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু এম আই আর আই স্কোয়ার, যেখানে আই ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। ঠিক আছে, যেটাই করেন না কেন এম এর ক্যাপিটাল এম আর এর এল, তাহলে এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার। কঠিন দেখেন অনেকবার আসছে, কঠিন না কিন্তু অনেকবার আসছে, সহজ আছে, সহজ আছে। বুঝাইতে পারছি? এবার দেখেন ভারকেন্দ্রগামী এবং তলের সহিত লম্ব বরাবর অক্ষ সাপেক্ষে একটি আয়তাকার পাতের জড়তার ভ্রামক 5 কেজি মিটার স্কোয়ার। পাতটির প্রস্থ 1 মিটার এবং ভর কত কেজি? 12 কেজি হলে এর দৈর্ঘ্য কত? ভারকেন্দ্রগামী এবং তলের সহিত লম্ব বরাবর একটি অক্ষ সাপেক্ষে আয়তাকার পাতের জড়তার ভ্রামক এত, পাতটির প্রস্থ 1 মিটার, ভর 12 কেজি হলে এর দৈর্ঘ্য কত? এটা আমাদের কাছে জানতে চাইছে। ঠিক আছে, এটা আমাদের কাছে জানতে চাইছে। তো এটা আমরা বের করতে পারবো কিনা? খুব সহজ। দেখেন এটা অত্যন্ত সহজ। আমার আই ইজ ইকুয়াল টু মনে রাখবেন আয়তাকার পাত যদি হয় এইভাবে, মানে আয়তাকার পাতের সাপেক্ষে এটার দৈর্ঘ্য এল, প্রস্থ যদি বি হয়, এটার ভর যদি এম হয়, তাহলে আই ইজ ইকুয়াল টু 1/12 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখাইছিলাম আগের ক্লাসে, আমি দেখাইছিলাম ওস্তাদ, 1/12 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আই কত? 5, 1/12 এম কত? 12 কেজি, 12, আর প্রস্থ হলো 1, এল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 5 ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস 1, তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এল ইজ ইকুয়াল টু কত? 2। প্লাস মাইনাস হবে না, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক তো হয় না, 2 মিটার। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? কঠিন জটিল একটাও না, একদম সহজ, একদম পানির মতো সহজ ওস্তাদ, একদম পানির মতো সহজ। ক্লিয়ার? ওকে। এল দৈর্ঘ্যের একটি সরু দণ্ডের প্রান্ত দিয়ে, এল দৈর্ঘ্যের একটি সরু দণ্ডের প্রান্ত দিয়ে এবং এর দৈর্ঘ্যের সাথে লম্বভাবে অতিক্রমকারী অক্ষের সাপেক্ষে তার চক্রগতির ব্যাসার্ধ। একটা সরু দণ্ডের প্রান্ত এই, ঠিক আছে, তার এই যে প্রান্ত দিয়ে এইটা যদি অক্ষ সাপেক্ষে তার জড়তার ভ্রামক হয় আই, জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু মনে রাখবেন 1/3 এম এল স্কোয়ার। জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু 1/3 এম এল স্কোয়ার। তাহলে এইখানে আই ইজ ইকুয়াল টু যদি 1/3 এম এল স্কোয়ার হয়, তাহলে দেখেন আই এর জায়গায় আমার কি লিখতে পারি? আবার এম কে স্কোয়ার লিখতে পারি, 1/3 এম এল স্কোয়ার, এম এম গন, তাহলে কে ইজ ইকুয়াল টু 1/√3 এল। এটা মিলছে? মিলছে কিনা? মিলেছে কিনা ওস্তাদ? মিলছে না? মিলছে না? একদম খাপে খাপ মন্টুর বাপ। মিলছে কিনা? খুবই সহজ, খুবই সহজ। দেখেন এবার দেখেন, এসি টেম্পারেচারটা একটু বাড়ায় দিই। একটি চাকার ভর 10 কেজি
এর জড়তার ভ্রামক 2 কেজি মিটার স্কয়ার হলে চক্রগতির ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, চক্রগতির ব্যাসার্ধ I ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার। চক্রগতির ব্যাসার্ধ I ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার, তাহলে কে ইজ ইকুয়াল টু রুট ওভার I বাই এম। I কত? 2.5, 10, 0.25, তাহলে কত? 0.5 এত মিটার, 0.5 মিটার, 0.5 মিটার। হয়েছে? হয়েছে কিনা? 0.5 মিটার। বুঝতে পারছেন? একদম সোজা, তাই না? একদম সোজা। এবার দেখেন নিচের কোন সম্পর্কটি সঠিক? 3 নাম্বার, ঠিক আছে? এটা হইলো আমার কি? কৌণিক ভরবেগ, এটা হচ্ছে আমার আর, আর এটা হচ্ছে রৈখিক ভরবেগ। L ইজ ইকুয়াল টু আর ক্রস পি, L ইজ ইকুয়াল টু L ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর। L ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ইন্টু পি ভেক্টর। এখানে লজিকের কিছুই নাই, একদম সহজ, এখানে লজিকের তেমন কিছুই নাই, খুবই 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 সিম্পল একটা জিনিস, ঠিক আছে? কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি? কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি? কৌণিক ভরবেগ L, ঠিক আছে? L ইজ ইকুয়াল টু আমরা কি বলছি? আর পি, আর পি, তাই তো? ধরে নিলাম আর পি রে লেখা যায় কি? এম ভি লেখা যায়, তাহলে আর এম ভি কে কি লেখা যায়? ওমেগা আর। ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর লিখতে পারি না? পারি। তাহলে এম এম ওমেগা আর স্কোয়ার লেখা যায়, তাহলে এম আর স্কোয়ার ওমেগা লেখা যায়। এম আর স্কোয়াররা কি লিখতে পারি? আই লিখতে পারি। এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এত কাহিনী ইচ্ছা করার দরকার নেই, এটা এটা একটু মুখস্থ রাখলেই হয়। এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। আমরা কি বলছি? রৈখিকের জন্য, রৈখিকের জন্য যেটা ভরবেগ, ঠিক আছে? কৌণিকের জন্য, সরি রৈখিকের জন্য যেটা পি, কৌণিকের জন্য সেটা এল, রৈখিকের জন্য যেটা এম, কৌণিকের জন্য সেটা আই, রৈখিকের জন্য যেটা ভি, কৌণিকের জন্য ওমেগা। তাহলে আমার রৈখিকের জন্য এম মানে কি? জড়তার ভ্রামক। কৌণিকের জন্য জড়তার ভ্রামক, এই ভরের জায়গায় জড়তার ভ্রামক হবে, আর বেগের জায়গায় কৌণিক বেগ হবে। এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। শেষ, খুবই সহজ। আগের দিন আমি বুঝাইছিলাম, পই পই করে বুঝাইছিলাম, প্রত্যেকটা রাশি লিখে দিছিলাম ওস্তাদ, প্রত্যেকটা রাশি লিখে দিছিলাম। বুঝাইতে পারছি? আচ্ছা, টর্কের মাত্রা কোনটি? টর্ক এর মাত্রা কোনটি? টাউ, আর প্লাস এফ। আর মানে কি? দৈর্ঘ্য এল, এফ কি? এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটাই হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। বুঝাইতে পারছি? অত্যন্ত অত্যন্ত সোজা, অত্যন্ত সোজা, জটিল কিছু না, কঠিন কিছু না, একদম ক্লিয়ার। এবার দেখেন ব্যাসার্ধ ভেক্টর আর ইজ ইকুয়াল টু টুয়াইস আই ক্যাপ প্লাস থ্রাইস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর বল ভেক্টর এফ ইজ ইকুয়াল টু টুয়াইস আই ক্যাপ প্লাস টুয়াইস জে ক্যাপ প্লাস টুয়াইস কে ক্যাপ। সিকের ওয়েটে আসছে, তাহলে টাও কত? আমরা জানি টাও আর ক্রস এফ, আর ক্রস এফ বের করেন। আই ক্যাপ জে ক্যাপ
কে ক্যাপ আর হইল 2 3 2 আর এখানে 2 2 2 ঠিক আছে আই ক্যাপ নিলাম আই এর কলাম রো বাদ যাবে 6 4 মাইনাস জে ক্যাপ নিলাম জে এর কলাম রো বাদ যাবে 4 4 প্লাস কে ক্যাপ নিলাম কে এর কলাম রো বাদ যাবে 4 6 টুয়াইস আই ক্যাপ মাইনাস টুয়াইস কে ক্যাপ 4 4 এটা কি 0 হয়ে যাবে বুঝতে পারছি টুয়াইস আই ক্যাপ মাইনাস টুয়াইস কে ক্যাপ সহজ বুঝাইতে পারছি বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ বুঝাতে পেরেছি কিনা 5 কেজি ভরের একটি চাকার বক্রগতি না চক্রগতির ব্যাসার্ধ 20 সেন্টিমিটার এর উপর 0.4 নিউটন মিটার টর্ক প্রযুক্ত করা হলে কৌণিক ত্বরণ কত হবে আমরা জানি F = ma এটা জানি না বল রৈখিকের জন্য যেটা বল কৌণিকের জন্য সেটা টর্ক টাউ রৈখিকের জন্য যেটা ভর কৌণিকের জন্য সেটা জড়তার ভ্রামক আই রৈখিকের জন্য যেটা ত্বরণ কৌণিকের জন্য সেটা কৌণিক ত্বরণ আলফা তাহলে আমি এই জায়গা থেকে লিখতে পারি টাউ = আই আলফা টাউ = আই আলফা লিখতে পারি কিনা অবশ্যই লিখতে পারি ওস্তাদ পই পই করে লিখতে পারি টাউ = আই আলফা পই পই করে আমি এখানে লিখতে পারি তাইলে আলফা টাউ বাই আই লিখতে পারি কিনা টাউ কত দেওয়া আছে 0.4 আই কত আই আমার নাই 5 কেজি ভর চক্রগতির ব্যাসার্ধ 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার মানে 0.2 স্কয়ার ঠিক আছে তাহলে 0.4 বাই এইখানে আসতেছে 0.2 স্কয়ার তাহলে এখানে আসবে হচ্ছে 0.4 আর এই জায়গায় 4 5 20 তাহলে 0.2 ঠিক আছে তাহলে এই জায়গায় আসতেছে হইল 2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার 2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার এই যে একটাও পার উঠে নেই পার চিহ্ন উঠে নেই কোনোটায় প্রত্যেকটাই পার চিহ্ন হবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার মানে মাইনাস চিহ্ন উঠে নেই ক্লিয়ার ক্লিয়ার কিনা বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ এতটুকু বুঝাতে পেরেছি কিনা হ্যাঁ রাস্তার ব্যাংকিং নির্ভর করে কার উপর tan θ = v²/rg জি যদি কনফার্ম ধরি এটা কি রাস্তার দ্রুতি বা বেগ আর কি আর হলো বাঁকের ব্যাসার্ধ তাহলে গাড়ির দ্রুতি ও রাস্তার বাঁকের উপর নির্ভর করে গাড়ির দ্রুতি ও রাস্তার বাঁকের উপর নির্ভর করে বুঝাইতে পারছি কিনা বুঝতে পারছেন কিনা গাড়ির দ্রুতি এবং রাস্তার বাঁকের উপর নির্ভর করে ঠিক আছে 50 গ্রাম ভরের একটি বস্তুকে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে যদি বস্তুটির ভর অপরিবর্তিত রেখে সুতার ভর দ্বিগুণ করে ঘোরানোর হার অর্ধেক করা হয় তাহলে ত্বরণ কত গুণ হবে এটা একটা খুবই সুন্দর প্রশ্ন একটি বস্তুকে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে 3 বার প্রতি সেকেন্ডে 3 বার করে ঘোরানো হইতেছে বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে কয়বার ঘোরানো হচ্ছে 3 বার ঘোরানো হচ্ছে আচ্ছা যদি বস্তুটির ভর অপরিবর্তিত রেখে
সুতার দৈর্ঘ্য দ্বিগুণ করে ঘুরানোর হার অর্ধেক করা হয়, ঠিক আছে, অর্ধেক করা হলে ত্বরণ কত গুণ হবে? ঘুরানোর হার অর্ধেক মানে কি? কৌণিক বেগটা আমি অর্ধেক করব। ঘুরানোর হার অর্ধেক মানে কৌণিক বেগটা আমি অর্ধেক করব। তাহলে আমার কৌণিক বেগ, আমার কেন্দ্রমুখী ত্বরণ AC2/AC1, ঠিক আছে, ইজ ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার ওমেগা 2 স্কোয়ার R1 ওমেগা 1 স্কোয়ার, সরি, ওমেগা 1 স্কোয়ার ওমেগা 2 স্কোয়ার R2 ওমেগা 1 স্কোয়ার R1। তাহলে দেখেন ওমেগা 2 এটা কি? ওমেগা 1 এর অর্ধেক, তাহলে হাফ ওমেগা 1 স্কোয়ার। আর R2 কত? সুতার দৈর্ঘ্য দ্বিগুণ R1 ইন্টু 2, আর এখানে ওমেগা 1 স্কোয়ার ইন্টু R1, তাহলে 1/4 ওমেগা 1 স্কোয়ার যাবে, R1 যাবে 2, তাহলে এইখানে কি হবে? হাফ। তাহলে এই জায়গায় AC2/AC1 কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে AC2 ইজ ইকুয়াল টু হাফ AC1, তাহলে কি হবে? হাফ গুণ হবে 0.5 গুণ হবে, অর্ধেক হবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পেরেছি কিনা ওস্তাদ? বুঝতে পারছেন কিনা? খুবই সহজ। 5 গ্রাম ভরের একটি বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে, 5 গ্রাম ভরের একটি বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কাকে 0.8 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত কত নিউটন সেকেন্ড হবে? বলের ঘাত কত নিউটন সেকেন্ড হবে? তাহলে খুব সুন্দর, বলের ঘাত J ইজ ইকুয়াল টু F অ্যাভারেজ ইন্টু T, বা এইটাকে আমরা লিখতে পারি mv মাইনাস ইউ। তাহলে 5 গ্রাম না, 5 কেজি ভরের, 5 কেজি, v হচ্ছে 1.2 প্লাস 0.8 কত? 2, তাহলে 10, এত নিউটন সেকেন্ড, 10 নিউটন সেকেন্ড। এটাই বুঝাইতে পারছি? জটিল, কঠিন? জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ, পানির মতো সহজ, একদম, মানে এইখানে জটিলতার কোনো জায়গা নাই, একদম সহজ। ক্লিয়ার? এবার দেখেন 200 নিউটন বল 8 কেজি ভরের উপর বস্তুর উপর 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে, বিক্রিয়া করে লেখা আছে, ক্রিয়া করে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? তাহলে আমরা কি জানি? বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? যে মানেই হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন, ft, তাহলে ডেল পি। এফ কত? 8 কেজি ভরের বস্তুর উপর 5 সেকেন্ড ধরে 200 নিউটন বল কতক্ষণ ধরে কাজ করতেছে? 5 সেকেন্ড ধরে। তাহলে ভরবেগের পরিবর্তন হবে কত? 10⁻³ এত কেজি মিটার পার সেকেন্ড, এটাই ভরবেগের পরিবর্তন, 10⁻³ কেজি মিটার পার সেকেন্ড। সো আমার মনে হয় আমি সবগুলা টাইপের যে এমসিকিউ গুলা সেটা সুন্দর করে দেখাইছি। আপনারা বিগত বছরের সবগুলা প্রশ্ন নিজে নিজে সলভ করবেন, এর মাধ্যমেই আপনি অ্যাডমিশনে খুব ভালো একটা জায়গা দখল করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।